সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেটও আছে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আজকে আমরা দুজন ব্যবসায়ীকে আমন্ত্রণ জানিয়েছি যারা আবাসন শিল্প নিয়ে কাজ করেন, সাথে সাথে ব্যবসার অন্যান্য সেক্টরেও তারা সম্পৃক্ত আছেন। আমাদের সাথে আছেন লিয়াকত আলী ভূঁইয়া, রিহাবের প্রথম সহসভাপতি। আরও আছেন আমাদের সাথে NM নুরুল কুতুবুল আলম, ডিরেক্টর রিহাব, এবং যিনি লুমিনাস বিল্ডার্সের MD। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় এবং ক্যাপিটাল মার্কেটের থাকবেই। আপনারা এই বিষয়ে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। লেগত ভাই, বাজেট গেল, আপনারা গতকালকে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে আপনারা অনেক বিষয় তুলে ধরেছেন। আপনারা যে জিনিসটি বলেছেন অন্যান্য ব্যবসায়ী অন্যান্য সেক্টরের মতোই, সেটি হচ্ছে যে আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা হচ্ছিল কোনোটি বাজেটে রাখা হয়নি। তো আপনারা, আমি যতদূর জানি যে আপনারা বিশেষ করে আপনি এবং সভাপতি, এর আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন, এরা বেশ দিন দরবার করেছেন অর্থ মন্ত্রণালয়, NBR, বিভিন্ন জায়গায়, কিন্তু আপনাদের এই দাবিগুলো কেন রাখা হলো না? ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শকদেরকে। দেখুন, শুধু আমাদের দাবি না, আপনি মনে করেন অলমোস্ট অনেকেরই দাবি রাখা হয় নাই। তবে এখনও কিন্তু এটার একটা সময় আছে, যেহেতু বাজেট, এটা একটা বাজেট দেওয়া হয়েছে, পেশ করা হয়েছে, কিন্তু বাজেট কিন্তু পাস করা হয়নি। আমরা কিন্তু এখনও তদবির করে চলছি। তদবির বলতে আমরা দেন দরবার করে চলছি। এখনও আমাদের সম্ভাবনা আছে, আমরা আশাবাদী যে বাজেট আমাদের কিছু কিছু দাবি হয়তো সরকার মেনে নেবে। এটা একটা পর্যায়ে। কিন্তু আপনাদের প্রশ্ন যে আমাদের দেখেন, এই সেক্টরটা কিন্তু জাতীয় অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখে। এটার সাথে কিন্তু মনে করেন আমরা শুধু জড়িত না, এটার সাথে 260 থেকে 70টা ইন্ডাস্ট্রি জড়িত। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, ফরওয়ার্ড লিঙ্কেজ বলেন, বিভিন্ন রড, সিমেন্ট, ইট, বালু যা আছে ইত্যাদি সবই। তো এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই কিন্তু জাতীয় অর্থনীতিতে এই আবাসন সেক্টর বলেন, রিয়েল এস্টেট সেক্টর বলেন, এটা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে। এবং তারই আলোকে আমরা কিন্তু নিয়ম হচ্ছে আমরা বাজেটের যে সমস্ত আমাদের একটা কমিটি আছে, বাজেট কমিটি, এটা আমরা মানে পুঙ্খানুপুঙ্খে দেখার পরে আমরা এটা প্রথমে আমাদের নিয়ম আর কি, এটা আমরা FBCCতে সাবমিট করি। FBCCরও কিন্তু আবার একটা কমিটি আছে, তারা কিন্তু আবার এটা দেখে ভালো মন্দ কোনটা সুবিধা অসুবিধা, এটা দেখার পরে এটা NBR দেয়। NBR থেকে পরে অর্থ মন্ত্রণালয় হয়ে জাতীয় সংসদে, জাতীয় পরিষদে, সংসদে এটা পাশ হয়ে থাকে। তা এখন কথা হচ্ছে কি, যে আমরা যেই বাজেটটা দিলাম, শুধু খালি আমরা কিন্তু এটার সাথে জড়িত না, এটার সাথে FBCC জড়িত, NBR, সবাই কিন্তু এটা দেখে যে এটা আসলেই আমরা যেটা চাচ্ছি এটা ঠিক কিনা, এটা যুক্তিযুক্ত কি আছে, এটা দিলে সরকারের সুবিধা হবে কি, রাজস্ব কি আয় হবে, বা দেশের কি সুবিধা হবে, দেশের জনগণের কি সুবিধা হবে, সব কিছু মিলেই কিন্তু এই বাজেটটা কিন্তু বিভিন্ন পর্যায়ে দেখার পরে আমরা কিন্তু আমাদের ওখানে যেয়ে থাকি। তা আমাদের কাছে খুব কষ্ট এবং দুঃখ, এবং গতকালও আমরা কিন্তু আমাদের মাননীয় প্রেসিডেন্ট বলেছেন যে আমরা কিন্তু বাজেটে এ পর্যন্ত আমাদের যে প্রতিফলনটা হওয়ার কথা ছিল কোনো কিছু হয় নাই। তা আমরা মনে করি যে আগামীতে বাজেট পাস হওয়ার সময় এগুলো হবে বলে আমরা মনে করি। জি কুতুব ভাই, আপনারা নতুন নেতৃত্ব এখন রিহাবে এসেছে এবং আপনারা একটি আইন করেছেন যে এখন এখানে পেইড আপ 1 কোটি টাকা না হলে রিহাবের সদস্য হতে পারবেন। আবার মন্ত্রণালয় একটি সার্কুলার দিয়েছে যে রিহাবের সদস্য ছাড়া অন্য কেউ এই ব্যবসা করতে পারবে না। তো এটি আপনাদের জন্য যথেষ্ট ইতিবাচক, কিন্তু রিহাব নিয়ে যতটা অভিযোগ, যতটা সাধারণ মানুষের যতটা অভিযোগ আছে, সাধারণ মানুষ যতটা সাফারার, যে এই ফ্ল্যাট কিনে বুকিং দিয়ে তারপরে সময় মতো পাচ্ছে না, এই যে অনেক ধরনের অনিয়ম আছে, সেটি আপনারা কতটা রোধ করতে পারছেন? ধন্যবাদ আপনাকে সহ এনটিভিকে। দেখেন, আমরা গতকাল আমাদের সাংবাদিক সম্মেলন হয়েছে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায়। তো আপনি যে অভিযোগগুলির কথা বলেছেন, মূলত এই অভিযোগগুলি রিহাব সদস্যদের সংখ্যা, এই অভিযোগের সংখ্যা খুব কম তাদের বিরুদ্ধে। বেশিরভাগ অভিযোগ ছিল যারা রিহাবের বাইরে, তারা বিভিন্নভাবে ছোট ছোট ব্যবসায়ী 2 জন 5 জন মিলে তারা একটা প্রজেক্ট করত। এবং আমরা এটার প্রতিকারের জন্য মন্ত্রণালয়কে বিভিন্ন সময় আমাদের সিনিয়র নেতারা আছে, তারা মন্ত্রণালয়ের সাথে দেন দরবার করেছে যে রিহাবকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য। যারই ফলশ্রুতিতে এবার মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে
যে আবাসন ব্যবসা করতে হইলে যে আমাদের সবাইকে রিহাবে নিবন্ধিত হইতে হবে। হ্যাঁ, তো আমরা আশা করি এই আপনারা যে অভিযোগের কথা বলতেছেন, আমাদের এটা যদি কন্টিনিউ হয় সেই ক্ষেত্রে এই অভিযোগগুলি কমে আসবে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে একটু বলবো যে রিহাব মূলত আবাসন নিয়ে কাজ করে, এটা একটা সেবাধর্মী কাজ। আমরা আমাদের যা দাবি দেওয়া রিহাব নেতৃবৃন্দের সহ সমগ্র আবাসন ব্যবসায়ীদের, এই দাবি দেওয়া মূলত সাধারণ ক্রেতার স্বার্থে। কারণ আমরা আপনারা বারবার বলতেছেন, অনেক অভিযোগ আসছে যে ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে। তো এখন এই যে ব্যাট, নতুন করে যদি ব্যাট আরোপ হয় সেই ক্ষেত্রে আমরা গতকাল ইতিমধ্যে বলেছি যে প্রায় 30 থেকে 35% আমাদের প্রতিটি ফ্ল্যাটের দাম বেড়ে যাবে। আর এই টাকাটা সাধারণ যে ক্রেতা তার উপরে যে বর্তায়। অতএব আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি যে আমাদের এই দাবিগুলি পুঙ্খানুপুঙ্খানু বিবেচনাপূর্বক সরকার একটা সুষ্ঠু নীতিমালা করবে, এবং যাতে আমরা এই বছরের পর বছর একই দাবি নিয়ে সরকারের দ্বারস্থ হতে না হয়। আমরা চাই সরকার 2021 যে ভিশন নিয়েছে সেই ভিশন বাস্তবায়নে রিহাব সরকারের সাথে একসাথে কাজ করবে, এটাই আমাদের ব্যবসায়ীদের প্রত্যাশা। লিকত ভাই, আপনারা 2009-10-এ যে সময় আপনাদের ব্যবসা ব্যাপক চাঙা ছিল, তখন অনেকেই বলছেন যে ক্যাপিটাল মার্কেটের কারণে আপনাদের এই ব্যবসাটা অনেক ভালো হয়েছে। কারণ এটি পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় যে ক্যাপিটাল মার্কেট যখন ভালো থাকে আবাসন খাতের ব্যবসাও ভালো যায়, কিন্তু ক্যাপিটাল মার্কেটের বর্তমান যে অবস্থা তাতে এখানে কিন্তু সে পরিমাণে কোনো ফান্ড আসছে না, বরং ক্যাপিটাল মার্কেটেই নতুন ফান্ড যাচ্ছে না। কিন্তু আরেকটু সমস্যা আছে, যেটি হচ্ছে আপনাদের তো অনেক বড় বড় ফান্ড দরকার, আপনাদের অনেক বড় বড় কোম্পানি রয়েছে, হাজার কোটি টাকা টার্নওভারের কোম্পানি রয়েছে, কিন্তু তারা ব্যাংক নির্ভরশীল হচ্ছে কেন? তারা ক্যাপিটাল মার্কেটে আসছে না কেন? ধন্যবাদ আপনাকে। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ পৃথিবীর সব দেশেই কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটে কিন্তু বড় বড় রিয়েল এস্টেটগুলা, ইভেন আপনি ভারতেও দেখেন সেখানেও কিন্তু অনেক নাম করা রিয়েল এস্টেটগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইন করছে এবং তারা কিন্তু ব্যবসাও ভালো করতেছে। আমাদের দেশে এখানে না আসার কতগুলো কারণের মধ্যে একটা কারণ আমি মনে করি আমলাতান্ত্রিক জটিলতার একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের যারা ব্যবসা আগে করতো তারাও কিন্তু এইটার দিকে বেশি ঝোঁকে নাই, যে তখন ব্যবসার খুব একটা মন্দা ছিল না। তা আমি মনে করি যে এখন কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে কিন্তু যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করে, এবং ইভেন আমাদের প্রেসিডেন্টও কিন্তু জানেন যে স্যামসাং গ্রুপও কিন্তু এটা আবেদন করেছে, এবং এখন কিন্তু আমাদের পাইপলাইনে আরও অনেকে যাওয়ার জন্য, এবং আমাদের কিন্তু অনেক প্রতিষ্ঠিত ব্যবসায় মানে আমাদের যে হাউসগুলো আছে তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটে গেলে তারাও কিন্তু একটা ভালো ফল পাবে বলে মনে করি। এবং আপনাদের সাথে আমি একমত যে এক ব্যাংক বা অন্য কিছুর উপর নির্ভর করে কিন্তু ব্যবসা করা যাবে না, এবং ক্যাপিটাল মার্কেটে যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু ব্যবসারও কিন্তু পরিধি বাড়বে বলে আমি মনে করি। আপনারা সবসময় বলে থাকেন যে আপনাদের কস্ট বেড়ে যাচ্ছে, আপনাদের খরচ বেড়ে যাওয়ার কারণে ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে। এখন আপনারা যদি 11%, 10% সুদে আপনারা ঋণ নিয়ে সেই টাকা ইনভেস্ট করে আপনারা যদি ফ্ল্যাট করেন, তার চেয়ে যদি আপনারা ক্যাপিটাল মার্কেটের থেকে, এখানে তো কোনো ইন্টারেস্ট দিতে হয় না, আপনি যে প্রফিট করবেন সেই প্রফিটের একটা অংশ শেয়ার হোল্ডারদের দিবেন। তো আপনাদের এখানে তো 10% খরচ কমে যায় না, এটা তো কথা ঠিকই। তো আমি তো আগেও বললাম, এখনও বললাম যে পৃথিবীর সব দেশে যাচ্ছে আমাদের দেশে যাওয়াটা, কিন্তু আমরা এখন মাত্র স্টার্ট করতেছি, অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এবং এটা কিন্তু মানে একটা জায়গায় আমাদের অসুবিধা, যেটা আমাদের আমি যেটা বললাম যে একটু জটিলতা হয়, এটা বোঝার ভুল থাকতে পারে, এইসব কারণে অনেকে যেতে পারে নাই। তবে এখন সেই জিনিসটা নাই। আপনি যেটা বললেন আমলাতান্ত্রিক জটিলতা, এটি ক্যাপিটাল মার্কেট একটি সমস্যা, যে আপনার ভালো বড় বড় কোম্পানিগুলো আবেদন করলে 1 বছর 2 বছর সময় লেগে যায়। কিন্তু আপনারা যারা নেতৃত্বে আছেন দীর্ঘদিন ধরে এই রিহাবের সাথে জড়িত, আপনারা যদি মনে করেন যে না, আপনারা ব্যাংক থেকে বারবার বলছেন ব্যাংকের ইন্টারেস্ট রেট কমান, আপনাদের একটু বড় ফান্ড দেন, আপনারা সেটা না করে আপনারা বিএসইসির সাথে, আপনারা যারা নেতা আছেন তারা যদি বিএসইসির সাথে রিহাবের নেতৃবৃন্দ বসে যে আমাদের টপ কোম্পানিগুলোকে লিস্টেড করে দাও, তো বিএসইসি তো এটা করতে পারে, কারণ এখন ক্যাপিটাল মার্কেটে ভালো কোম্পানির অভাব রয়েছে। আপনাদের যদি শান্তা, সাউথ ব্রিজ, বে, কনকর্ড, যেগুলোর এক একটা ফ্ল্যাটের দাম 2, 3, 5, 10 কোটি টাকা, এইসব কোম্পানিগুলো কেন আসছে না? এগুলো তো আপনাদের আন্ডারেই থাকছে, আপনাদের সদস্য। আপনার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। আমাদের এই জায়গায় আমরা কিন্তু আমাদের কাজ করা দরকার। এই জায়গাটা আমাদের দরকার হচ্ছে আমাদের মেম্বারদের সাথে আমাদের একটু মনিটরিং করতে হবে যে তারা কিরকম উৎসাহ,
তাদের উৎসটার উপর নির্ভর করে কিন্তু আমরা তখন ফার্দার মানে যে কোনো জায়গায় আমরা আলাপ করতে পারি। শুধু ক্যাপিটাল মার্কেট আমার দরকার হলে মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন জায়গায় আমরা আলাপ করতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে যে প্রথমে আমাদের বসতে হবে আমাদের মেম্বারদের নিয়ে। আমরা আশা করি আপনাদের এই প্রস্তাব আমরা আগামীতে চিন্তা ভাবনা করবো, এবং এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব। জি কুতুব ভাই, যে সমস্যাটা আপনারা ফেস করছেন, যে আপনারা বলছেন যে আপনাদের যারা সদস্য না তারা এই সমস্যাগুলো করছে, কিন্তু আমরা মানে বিভিন্ন সময় যারা ফ্ল্যাট কিনতে যান বা বিভিন্ন ল্যান্ড কিনতে যান তাদের সমস্যাগুলো তৈরি হচ্ছে যে তারা দেখা যাচ্ছে আপনার লুমিনাস ধরেন, লুমিনাস দেখে উনি কিনলেন, একটা ল্যান্ডে বিনিয়োগ করতে থাকলেন প্রতি মাসে মাসে মাসে, 2 বছর পরে যখন হ্যান্ডওভার করার কথা তখন তিনি হ্যান্ডওভার পাচ্ছেন না। এক্ষেত্রে কিন্তু আপনি যদি টাইম ক্যালকুলেশন করেন সে কিন্তু লোকসানে পড়ছে। আপনি 2 বছরের জায়গায় যদি 3 বছর পরে আপনি তাকে হ্যান্ডওভার দিচ্ছেন, সে কিন্তু লোকসানে পড়ছে। এই সমস্যাটা কেন হচ্ছে এবং এটা অধিকাংশ ডেভেলপারের ক্ষেত্রে হচ্ছে? এটা না, হ্যাঁ ধন্যবাদ আসিফ ভাই। আপনি জানেন যে আমাদের এই পরিস্থিতিটা বর্তমানে হচ্ছে না, বর্তমানে এর সংখ্যা খুবই কম। বিগত দিনে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সকল ব্যবসা বাণিজ্যের একটা স্থবিরতা ছিল, যার ফলে আমাদের প্রত্যেকটি মেম্বারই তাদের প্রকল্পের মেয়াদকাল কিছু সময় তাদের বেশি লেগেছে, এবং এই ব্যাপারে রিহাব থেকেও একটা সময় বাড়ানো হয়েছে। হ্যাঁ, তো এখন সার্বিক দেশের অর্থনীতি, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদেরও একটা পয়েন্ট থাকে যদি যেটা আমাদের আয়ত্তের বাইরে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু টাইম আমরা এক্সটেনশন নেই। তো আরেকটা ব্যাপার হচ্ছে এতে করে কিন্তু ক্রেতার পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত, কারণ আমরা ফ্ল্যাটটি ক্রেতাকে বুঝিয়ে দিব, কিন্তু এই যে আমাদের যদি 3 মাস 6 মাস কিংবা 1 বছর সময় বেশি লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রজেক্ট কস্ট বেড়ে যায়, আর ক্রেতা যেই দামে কিনে সে কিন্তু আমাদেরকে সেই টাকাটাই পে করে। হ্যাঁ, তো এটা আসলে আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আমরা এটা কখনো করি না। এটা হয়তো আমাদের আয়ত্তের বাইরে 2-1টা ঘটনা ঘটলে ঘটতে পারে, আমি অস্বীকার যাচ্ছি না। তো মোট কথা হচ্ছে আমরা রিহাব চাচ্ছি এই ব্যবসাটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে। দেখেন আমাদের দেশ স্বাধীন হওয়ার আর আজকে যে সময় অতিবাহিত, সকল ব্যবসায় কিন্তু একটা ডিসিপ্লিনে আসতে একটা মিনিমাম সময় লাগে। তো আমরা চড়াই উতরাই পেরিয়ে রিহাব বর্তমানে একটা ভালো অবস্থানে আছে। আমরা সরকারের অংশীদার হিসেবে কাজ করে এই ব্যবসাকে আরও আমরা এগিয়ে নিয়ে যাব, এবং ঢাকাকে এই দৃষ্টিনন্দন, ঢাকা তো বিনির্মাণে রিহাবের কিন্তু অনেক অবদান আছে। আপনারা এটা অবশ্যই দেখবেন, এবং আমরা আশা করি আপনারা আমাদেরকে সহায়তা করেন কক্সবাজার পর্যটন নগরী সব ক্ষেত্রে। লিখত ভাই, এখন কোনো কেউ যদি ফ্ল্যাট কিনতে যায়, সে প্রতি মাস ইনস্টলমেন্ট দিতে একটা সময় পরে যখন দেখা যায় এরকম 2-1টি ঘটনাই ঘটে, এবং সেটি উদাহরণ হিসাবে সব জায়গায় আসে, যে দেখা যাচ্ছে ওই ডেভেলপারকে আর খুঁজে পাচ্ছে না, ল্যান্ড ওনারও ঝামেলায় পড়ছে, ডেভেলপারও ঝামেলা পড়ছে। এরকম যদি ঘটনা ঘটে, রিহাবের সদস্য হয়, সেক্ষেত্রে আপনারা কি ধরনের সাপোর্ট দিবেন বা আপনারা এক্ষেত্রে কি করবেন? দেখুন, আমি বলি আপনার, এখন ব্যাপার হচ্ছে কি, আমাদের এখানে কিন্তু আমাদের একটা মেডিয়েশন সেল আছে। আচ্ছা, আমাদের এখানে যে সমস্ত দরখাস্ত পড়ে, আমরা কিন্তু এটা কিন্তু মানে একমাত্র একটা অ্যাসোসিয়েশন যেখানে আমরা গ্রাহকদের সেবা দেওয়ার জন্য একটা আলাদা সেল করছি। এখানে কিন্তু এখানে একজন জাজ সাহেবও আছে, এটা দেখভাল করে। এখানে কিন্তু আমাদের কোনো হাতও নাই, এটা একদম পুরা স্বাধীনভাবে তারা কাজ করে। এখানে 100টা যদি আপনার পড়ে, কি বলে, দরখাস্ত পড়ে, তার মধ্যে 90টা দরখাস্ত কিন্তু আমরা মিট আপ করে দিচ্ছি, তাদেরকে কিন্তু আমরা স্যাটিসফাই করে দিচ্ছি এই সেল থেকে। 10টা হয়তো আমরা পারতেছি না, যে 90 জনকে আমরা ভালো করে দিলাম, সে 90 জন কিন্তু আপনাদের কাছে আসতেছে না, কারণ তারা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ওই 10 জন কিন্তু আপনাদের কাছে, যে 10 জন আমরা করতে পারতেছি না, এই হচ্ছে একটা দিক। আমরা আপনি যে ভাই বললো যেটা, যে আমরা শুধু ঢাকা না, আমরা কক্সবাজার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ফ্ল্যাট আমরা হস্তান্তর করছি, হাজার লক্ষ লক্ষ ফ্ল্যাট কিন্তু হস্তান্তর করছে। আমাদের সেক্টরটা কি কেমন, অনেকটা সেবামূলক। আপনি একটা হসপিটালের মধ্যে প্রতিদিন রুগী ভালো হচ্ছে, যদি একটা রুগী মারা যায় হসপিটালটা কিন্তু ভাঙবে। তা আমাদের অবস্থা কিন্তু তাই, আমরা যে হাজার ফ্ল্যাট মানুষকে দিয়ে যাচ্ছি, এটার কিন্তু আপনাদের কাছে তারা আসতেছে না। যারা এই 10টা 15টা আমার কেস আপনাদের কাছে আসতেছে, এটা আমি আপনার সাথে স্বীকার করি। এর মধ্যে কিন্তু আবার কিছু কেস আছে আমাদের মেম্বার না,
আচ্ছা আরেকটা জিনিস হ্যান্ডওভারের কথাটা বলি। হ্যান্ডওভারটা কিন্তু এক হাতে তালি বাজে না। আমি একটা উদাহরণ দিলে আপনি একদম পরিষ্কার হয়ে যাবে সবাই। মনে করেন আমার সাথে আপনার কন্ট্রাক্ট হয়েছে, আপনাকে বাড়িটা 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে দিয়ে দেবো। তো এখন 4 বছরের মধ্যে দেওয়ার সময় প্রথম আমার প্রবলেম হচ্ছে কোথায় জানেন, 9 তলার উপরে হলে আমার আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে 3 বছরের মধ্যে দিয়ে দেবো, আমি প্ল্যান পেতে লাগে আমার 6 থেকে 7 মাস, 1 বছর। তা আমার ট্রেন যদি ঢাকা থেকে 1 ঘন্টা ডিলেটে ছাড়ে, তা আপনি চিটাং তো কোনো মধ্যে 1 ঘন্টা 1 বছর কেন লাগে? অনেক ক্ষেত্রে লাগে। কেন লাগে? 9 তলার উপরে হলে এটা আপনার রাজুকেরও কিছু করার নেই, এটা নিয়ে আমাদের দেন দরবার করতেছি। আপনি এই প্ল্যানটার জন্য ফায়ার সার্ভিস থেকে আপনার অনুমোদন লাগবে, ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে এরকম 9টা ডিপার্টমেন্ট থেকে অনুমোদন লাগে, তাছাড়া কিন্তু এই প্ল্যানটা পাস হয় না। তো এখানে আপনার 1 বছর লেগে গেল। এটা লাগলাম সরকারি আমলাতান্ত্রিক জটিলতা। আরেকটা সবচেয়ে যেটা আমরা মানে 80% আমরা ফেস করি, মনে করেন আপনার থেকে আমি জমি নিলাম, আপনি ফ্ল্যাট কিনলেন বা জমি যেটাই হোক, অথবা আপনি আমার থেকে একটা ফ্ল্যাট কিনছেন, কেনার পর আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, আমি এই বাথরুম ফিটিংস দেবো, এইটা দেবো, ওইটা দেবো। এখন আপনার শালি বা আপনার কোনো আত্মীয় আরেকটা ফ্ল্যাট কিনছে, সে এসে আপনার ওয়াইফকে বললো যে তোর বাথরুমের ফিটিং এটা লাগাইছিস কেন, এখন বাঘ মার্কা সিমেন্ট লাগা। তো এখন মার্কেটে বাঘ মার্কা সিমেন্ট পাওয়া যায় না, আমি এখন হরিণ মার্কা আপনার সাথে কন্ট্রাক্ট। এই ছোট ছোট ব্যাপারে কিন্তু আপনার সাথে লিটিগেশন ঝগড়া বিবাদ লাগতেছে। মানে এটা তো একদম শেষ পর্যায়ে, যখন ফ্ল্যাট হাউস হস্তান্তরের পর্যায়ে চলে আসে। আচ্ছা, এইটা একটা গেল। আরেকটা হচ্ছে যে জমির মালিক, সে জমির মালিক যখন আমাকে জমিটা দিল, দেওয়ার পর কাগজপত্র সব নিয়ে আমি সব দিকে ঠেকে নিলাম, দেখা গেলো 3 ভাইয়ের সাথে ঝগড়া। জমি 3 ভাই আছে, ঝগড়া 1 ভাই দিল মামলা করে বা ঝামেলা করলো। এই জন্য আমার এখানে কিন্তু অনেক প্রবলেম আছে, যেগুলো আপনি যদি কোনো সময় মেডিসিন ছেলে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রবলেমগুলো কোথায়। আপনাকে তো একতরফা বলে গেল যে আমার ভাই ফ্ল্যাটটা বুঝে পাচ্ছে না, কিন্তু ফ্ল্যাটটা কেন বুঝে পাচ্ছে না তার মধ্যে কিন্তু এখন আরেকটা প্রবলেম। যেমন মনে করেন আমি 10টা ফ্ল্যাট বিক্রি করছি, আমি 10টা ফ্ল্যাটের উপরে আমি ক্যালকুলেশন করছি এই টাকাগুলো পাবো। এখন দেখা গেলো আমাকে 5 জনের টাকা দিচ্ছে আর 5 জনের টাকা দিচ্ছে না, তা আমি তো ফ্ল্যাট বানাইতে পারবো না। আমি তো এখন ওই 5 জন তো মনে করতেছে আমি টাকা দিয়ে দিচ্ছি, আর 5 জনের না টাকা দিলে আমি তো ওই টাকার উপরেই তো আমি একটা ক্যালকুলেশন। ভাই, ফ্ল্যাটের যে পরিমাণে দাম, তাতে সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের ফ্ল্যাট কেনার ক্ষমতা কতটুকু আছে? বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যারা ধরেন 50,000 টাকা যিনি স্যালারি পান, তার পক্ষে কি একটা ফ্ল্যাট কেনা কখনো সম্ভব হবে এখন বর্তমান পরিস্থিতিতে? ধন্যবাদ। দেখেন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আমরা তাদের ফ্ল্যাট নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। মানে কিভাবে? আমরা বারবার যেই কথাটা বলতেছি সরকারকে যে এবং ওই ফাইন্যান্স কোম্পানিদেরকে যে দীর্ঘমেয়াদী লোন দেওয়ার জন্য। 30 বছর না, 20 বছর তো দিচ্ছে, 20 বছর দিচ্ছে, কিন্তু 30-35 বছর যদি যায় সেই ক্ষেত্রে দেখা যায় একটা মানুষ সে ভাড়া নিচ্ছে হয়তো 20,000 টাকা মান্থলি ভাড়া। তো যদি সে 30 বছরের লোন পায়, এই লোনের টাকাটা ইনস্টলমেন্টটা তার ভাড়ার সমপরিমাণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকবে না। তো আমরা এই প্রক্রিয়াটা সর্বক্ষেত্রে চালু করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন যে বাধাটা কোথায়, মানে বাধাটা কোথায় এটা আমরা বুঝতে পারতেছি না। আমি বলবো, হ্যাঁ, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আরেকটা ব্যাপার আপনাকে বলি, আপনি জানেন যে সরকারের যেটা হাউস বিল্ডিং ফাইন্যান্স, ঠিক আছে, হাউস বিল্ডিং ফাইন্যান্স দীর্ঘদিন ধরে এটা অচলের মতো আছে, এখানে ফান্ড নেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই আবাসনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে এক একজনের সাথে। কি, সরকারি যারা ব্যাংকে চাকরি করে কিংবা প্রাইভেট ব্যাংকে, তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে, তারা 5% ইন্টারেস্টে তাদের ব্যাংক তাদেরকে অর্থ দিচ্ছে। কিন্তু যারা অন্যান্য পেশায় আছে, হ্যাঁ বেসরকারি, সেই ক্ষেত্রে তারা একটা লোন করতে গেলে, তারা 20 লাখ টাকা লোন নিতে গেলে তাদের একদম মানে জীবন শেষ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আর এরা ফ্ল্যাট কেনার আগ্রহ হারিয়ে ফেলছে। মানে এটা তো খুবই সহজ ব্যাংকের জন্য যে ফ্ল্যাট কিনলে তাকে টাকা দিলে, কারণ এটা বন্ধক রেখে টাকা দিচ্ছে, মানে এর চেয়ে সহজ তো আর কিছু নাই। টাকা না দিলে ফ্ল্যাট সে নিয়ে নিবে। এবং হ্যাঁ, এই প্রশ্নটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এটাই বলি, আবাসন নিয়ে, বাসস্থান নিয়ে কেউ কিন্তু মানে প্রতারণা করে না। তো এবং মজার ব্যাপার হচ্ছে, এক একটা ফ্ল্যাটের দাম যদি 50 লাখ টাকা হয়, ব্যাংক কিন্তু তাকে 20 লাখ কি 25 লাখ দিচ্ছে। হ্যাঁ, এবং এই 25 লাখ টাকার বিনিময়ে 50 লাখ টাকার সম্পদটাই কিন্তু সে মর্টগেজ দিয়ে দিচ্ছে। এবং আপনি জানবেন যে ডিবিএস, আইডিএলসি, ওদের রিকভারি, লোন রিকভারি 99.9%। মানে এই ফ্ল্যাট কিনে 100% ফ্ল্যাট কিনে কেউ
কখনোই তাদের কিস্তি পরিশোধের ক্ষেত্রে কোনো গাফিলতি এই ধরনের করে না। কিন্তু আমরা চাচ্ছি যে এই সাধারণ যারা আছে, ছোট মধ্যম আয়ের চাকরিজীবী, তাদেরকে বৃহৎ পরিসরে এই সেবাটা প্রদান করার জন্য। জি লিখত ভাই, যে সমস্যাটা 20 বছর এবং 30 বছরে হচ্ছে না কেন, এটা কি বাংলাদেশ ব্যাংকের কোনো সমস্যা? আমি বলি, এটা দেখেন, আমি পরিষ্কার কথা বলি, স্বল্প এবং মধ্যায়ের লোকরা পকেটের টাকা দিয়ে কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে পারবে না, এবং পৃথিবীর কোনো দেশেও কিন্তু পকেটের টাকা দিয়ে ফ্ল্যাট ক্রয় করে না। আপনি আমেরিকা বলেন, যেখানে বলেন আপনাদের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গেলে 3 মাস পরেই আপনাকে টেলিফোন করে বলে যে আমি একটা ফ্ল্যাট কিনছি, একটা গাড়ি কিনছি, এটাই প্রথম বলে। কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী লোন, 30 থেকে 40 বছর, এবং লোনের এটাও কিন্তু কম, সিঙ্গেল ডিজিট 7%, 8%। এখন কথা হচ্ছে যে আপনি যেটা বলেন ব্যাংক দিচ্ছে, ব্যাংক কিছু বেসরকারি ব্যাংক দিচ্ছে, সরকারি ব্যাংকগুলো কিন্তু এখনো এগিয়ে আসেনি। আপনি বলেন কেন আগে আসতেছে না? ব্যাংকরা কিন্তু টাকা দিতে মানা করে নাই। সরকারি ব্যাংকগুলো চিন্তা করে কি, যে আমি যদি 100 কোটি 200 কোটি টাকা লোন দেই, আর 1 কোটি টাকা স্কুলের স্যার, আমার স্কুলের স্যার 1 কোটি টাকা লোন নেওয়ার জন্য 3 দিন বা 4 দিন যাবে ব্যাংকে, কিন্তু 10 দিন যাবে না সে, তার এই আমলা এই সমস্ত ঝামেলার জন্য স্যার 6 দিন 7 দিন যাবে না। আর 500 কোটি টাকা লোন দিলে যে ঝামেলা, আপনার 1 কোটি টাকা লোন দিলে সেই ঝামেলা। তো এখন ব্যাংকের ওই সরকারি ব্যাংকের লোকরা ওই 500 কোটি টাকা লোন, মানে হলমার্ক টাইপের লোন দেওয়ার জন্য তার আগ্রহ বেশি, কিন্তু এই ধরনের লোন দিতে আগ্রহ না, বিকজ এই ধরনের লোন দিতে কিন্তু খুব একটা ওই মানে লাভ লোকসানও নাই, বুঝছেন? তো এখন আর দ্বিতীয় আমার ভাই যেটা বলে যে এই লোনটা কিন্তু একদম ঝুঁকিবিহীন লোন। আপনার ব্যাংকের নিয়ম কি? ব্যাংকের নিয়ম হচ্ছে 1 কোটি টাকা যদি লোন দেয়, তাহলে 2 কোটি টাকার একটা মর্টগেজ রাখবে, এখানে আপনার কোনো ঝুঁকি নাই, ঝুঁকিবিহীন লোন। কিন্তু তারপরেও কিন্তু এগিয়ে আসতেছে না, এইগুলো একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে হাউস বিল্ডিং কথা বলে, হাউস বিল্ডিং একটা আশার সঞ্চয়। আমরা যেটা জানি, আগামী 1 তারিখ থেকে হাউস বিল্ডিং একটা প্যাকেজ যাচ্ছে এই খাতে লোন দেওয়ার জন্য। তবে আমরা এখনো জানি না তাদের নিয়ম কানুনগুলো কিভাবে তারা। এই যে দীর্ঘমেয়াদে আপনি যেটা বললেন 30 বছর, ভাই যেটি বললেন 30 বছরে হলে হয়তো ভাড়াটা সমপরিমাণ টাকায় সে লোন পরিশোধ করতে পারবে, সেই 30 বছর কেন হচ্ছে না? 20 বছরে থেমে থাকছে কেন? না, এটা 20 বছরও কিন্তু না, আরো কম। কিন্তু ধরেন আপনার কথাই ধরলাম 20 বছর, কিন্তু 20 বছরটা হয় না, 15 থেকে 10 বছরও দেয়। এখন 30 বছর হচ্ছে না। আমরা তো বারবার দাবি করতেছি যে 30 বছর দেওয়ার জন্য। 30 বছর দেওয়া মানে হচ্ছে কি, যে একটা স্বল্প এবং মধ্যায়ের লোকরা একটা ফ্ল্যাট বলেন, জমি বলেন, বাড়ি বলেন ক্রয় করতে পারবে। তো আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি এটা হবে। কেন এখানে যে ফাইন্যান্স কোম্পানিগুলো বেশিরভাগ যারা ডিবিএইচ, আইডিএলসি বা লঙ্কা বাংলা যারা দিচ্ছে, এরা কি নিজেদের সেফটির জন্য দিচ্ছে না, নাকি এখানে বাংলাদেশ ব্যাংকের কোনো সার্কুলার আছে? আমার ভাই বলছে যে এরা এক একজন এক এক রকম, কারো থেকে 12%ও নিচ্ছে, কারো থেকে 8%ও নিচ্ছে। আবার আমি বারবার বলতেছি, সরকারি ব্যাংকগুলো যখন একটা নিয়মের মধ্যে চলে আসবে, একটা তারা সরকারি ব্যাংক যখন ঋণ দিবে, তখন কিন্তু এই ব্যাংকগুলো ঠিক হয়ে যাবে। সরকারি ব্যাংকগুলো যখন এই খাতে ঢালাও, আমি কিন্তু সরকারি ব্যাংক, আমি কিন্তু আমাদের ইয়েদের লোন দেওয়ার কথা বলতেছি না, ডেভেলপারদের না, আমি বলতে আরেকটা মজার কথা শোনেন। আমি তো এই বিসিসির সাথে জড়িত অনেক দীর্ঘদিন ধরে। আমাদের অনেক সেক্টর, আই ওয়াজ এ প্রেসিডেন্ট অফ টেক্সটাইল অ্যাসোসিয়েশন, আমার এখানেও রুগ্ন শিল্প ছিল প্রচুর, আমরা এটার জন্য অনেক। কিন্তু আমার এই ডেভেলপার যেটা আমার রিয়াবে, আপনি সিঙ্গেল একটা লোক পাবেন না যে আমরা রুগ্ন শিল্প এবং রুগ্ন শিল্পর জন্য আমরা আন্দোলন করছি, বা কোনো টক শোতে বলছি যে আমাদের এই রুগ্ন শিল্প আমাদের মাফ করে দেন, টাকা মাফ করে। কিন্তু আমাদের এখানে কোনো রুগ্ন শিল্প নাই, বিকজ আমাদের এখানে রুগ্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ওই যে আমি আপনার বললাম যে 1 কোটি টাকা লোন নিলে 2 কোটি টাকা তার মর্টগেজ। মানে আপনাদের কোনো ডেভেলপার ঋণ খেলাপি নেই? না, ঋণ খেলাপি, ওই ঋণ খেলাপি থাকতে পারে, বাট নট রুগ্ন শিল্প। ঋণ খেলাপি তো এটা হয়ে যেতে পারে, আপনাদের টাকা না দিলে সে ঋণ খেলাপি হতে পারে, আবার সে রিশিডিউল করে ঠিক করতেছে, সেটা অন্য জিনিস। কিন্তু ঋণ খেলাপি। আমরা একটু অন্যদিকে আসি, যে আপনাদের যে রিহ্যাব নিয়ে একটি ধারণা তৈরি হয়েছিল আপনাদের যারা ডেভেলপার সদস্য তাদের মধ্যে। এখানে আমরা দেখেছি যে বড় ডেভেলপার যাদের মানে টার্নওভার অনেক বেশি, হয়তো 100 কোম্পানির, ছোট 100 কোম্পানির মতো একটা টার্নওভার, সেই সব কোম্পানির যারা লিডার, তারা ওনার, তারা কিন্তু রিহ্যাবের সাথে সরাসরি ওইভাবে সম্পৃক্ত হচ্ছেন না। আমরা বিগত দিনে সেরকমই দেখে আসছি, এবং তারা এই যে রিহ্যাব নিয়ে তারা যথেষ্ট মাথা, তাদের ব্যথা নেই। মানে এখানে রিহ্যাব কি, মানে তারা নিজেদের মতো চলছে। আপনারা আমরা গত 10 বছরের আপনি যদি একটু ডেটা দেখেন, এখানে পরিচালক এখানে কত ভালো কোম্পানির ডিরেক্টর আছে। আমি ডাটা দেই। আমাদের প্রেসিডেন্ট কোন কোম্পানি? ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি অফ বাংলাদেশ।
শামসুল আলামিন, জি। আমিন। আচ্ছা, আমাদের এখানে বিশ্বাস আছে, আমাদের এখানে এই টার্মে আগে ছিল র্যাঙ্কস গ্রুপ ছিল, পার্টিক্স গ্রুপ ছিল, তা আপনি জানেন যে প্রত্যেকবার তো একটা চেঞ্জিং হয় তো এটা বড় কথা নয়। আমাদের এখানে সাউথ ব্রিজ ছিল, এখন এইবার নাই অবশ্য, তাই এটা কিন্তু চেঞ্জিং হয়। বিডিডিএল ছিল, অনেক বড় বড় কোম্পানি ছিল, তো আপনার সিডিএল ছিল, তো এখন এটা কোনো ঠিক নাই। এবং আপনি এফবিসিতে যান, বিজিএমতে যান, বড় ছোট মিলেই কিন্তু আপনি আবার আমাকে হয়তো আরেকদিন প্রশ্ন করবেন যে ভাই আপনার এখানে তো সব বড় বড় কোম্পানি, ছোট কোম্পানি না। আমার তো ভাই গণতান্ত্রিক চর্চা করতে হবে, আমাকে ছোট কোম্পানিও রাখতে হবে, বড় কোম্পানিও রাখতে হবে। আমার যখন মেম্বার হবে, কে ছোট আর কে বড় এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই, সবাই কিন্তু একই অধিকার, তার একটাই ভোট, সে একই সমপরিমাণ কিন্তু সে পাবে। তা আমাকে সব মিলায় কিন্তু করতে হবে। এখন আমি যদি সব বড় কোম্পানি করি, কোনো একদিন আপনি আমাকে গুড মর্নিংয়ে বলবেন যে ভাই আপনাদের এখানে কিন্তু ছোটো কোম্পানির কোনো জায়গা নাই, তখন আমি কি উত্তর দেবো? তা আমার এখানে মিলানো, সব কোম্পানি মিলানো আছে। আপনি আমার দেখলে বুঝতে পারবেন যে এটা ঠিক না। আমার 10 বছর যেটা বলেন, 10 বছরে আপনি কাগজ নিয়ে আসেন, আপনি দেখেন যে আমার এখানে কোন কোন কোম্পানিগুলো ছিল, ছোট বড় মিলাই আমাদের। এবং এটা নিয়মই, নর্মসই, ট্রেড বোর্ডের নর্মসই যে আমাকে বড় ছোট কোম্পানি থাকতে হবে। জি ভাই, এই যে এখন যারা ফ্ল্যাট কিনতে যাবেন, তাদের দেখা যাচ্ছে আপনাদের কস্ট বেড়ে যাওয়ার অন্য একটা কারণ হচ্ছে আপনারা যে এই সাইনিং মানি, এটাই চালু হয়েছে গত কয়েক বছর ধরে। এই সাইনিং মানি আপনাদের অসম প্রতিযোগিতার কারণে হচ্ছে, কারণ এত বেশি ডেভেলপার হয়ে গেছে, কোম্পানি হয়ে গেছে। এই সাইনিং মানিকার ওই টাকাটাও কিন্তু ওই যে ক্রেতা তার উপরেই যাচ্ছে। তো এক্ষেত্রে যারা ফ্ল্যাট কিনতে যাবেন, লোন নিয়ে কিছু টাকা দিয়ে ফ্ল্যাট কেনার কোনো সুযোগ আছে? জি না, সাইনিং মানি, এই সাইনিং মানিটা আসলে বিগত দিনে এটার চাপটা বেশি ছিল, বর্তমানে এটা একটা রিজনেবল পর্যায়ে চলে আসছে। লোন নিয়ে আমরা যেটা বলতে চাই যে যদি সরকার লোনের সুব্যবস্থা করে দেয় সহজ শর্তে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে বলি যে রেজিস্ট্রেশন ফি, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন বলতেছি, যে আপনি একটা 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবেন, বর্তমানে কিন্তু সেটা রেজিস্ট্রেশন ফি প্রায় 5.5 লাখ টাকা, 5 থেকে 5.5 লাখ টাকা, এবং আবার এরিয়া ভিত্তিক এটা আরো বেশি। অনেকে তো রেজিস্ট্রেশন করছে না, ওই যে আপনার ডেভেলপার কাছ থেকে নিয়ে তার কাছ থেকে একটা দলিল নিয়ে চলে যাচ্ছে। এবং এই ব্যাপারটা কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে। হ্যাঁ, ক্রেতারা ঝুঁকির মধ্যে আছে। আপনি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন যে আমরা মরেও যেতে পারে, মরে গেলে তার পাওয়ারটা হয়ে যায়। এবং আরেকটা জিনিস, আমার নিজেরই একজন ক্লায়েন্ট আছে, আজকে 4 বছর যাবত সে রেজিস্ট্রি নিচ্ছে না, সে ফ্ল্যাটে থাকতেছে, তার আর্থিক অবস্থা এখন ভালো না, সে বারবার টাইম নিচ্ছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এই যে 20,000 কোটি টাকা ফান্ড চাচ্ছি, রেজিস্ট্রেশন কস্ট কমাতে চাচ্ছি, এবং এই ভ্যাট আওতামুক্ত আমরা দাবি করতেছি, এই সবগুলো কিন্তু আমাদের এই ক্রেতাদের জন্যই। কারণ কি, এই ফ্ল্যাট যদি ক্রেতাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, আমরা বড়দের অনেক টাকা আছে যারা, তাদের সমস্যা না, কিন্তু এই শ্রেণীটা যদি আপনার এই আবাসন সুবিধাটা চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা রিজনেবল প্রাইসের মধ্যে রাখতে হবে তাদেরকে। এই অ্যামাউন্টটা, এই ফ্ল্যাটের প্রাইসটা আপনি দেখেন যে 50 লাখ টাকা ফ্ল্যাট কিনা, বর্তমানে এই ভ্যাট যদি কার্যকর হয়, এটা যদি 7 থেকে 8 লাখ টাকা যায়, এটা রেজিস্ট্রেশন ফ্রি, আপনি বলেন এটা কতটুকু যুক্তিযুক্ত? এবং এই রেজিস্ট্রেশন ফির ভয়ের কারণেই অনেকে ফ্ল্যাট কিনবে না। লিখত ভাই, 30 সেকেন্ডে যদি বলেন যে ফ্ল্যাটের দাম কি বাড়ার সম্ভাবনা আছে? অবশ্যই বাড়ার সম্ভাবনা আছে। ফ্ল্যাটের দাম তো আপনার যেই অবস্থা দাঁড়াচ্ছে, এতে তো অবশ্যই ফ্ল্যাটের বাড়বে। এবং এখানে মানুষের, আমরা চাই যে এখানে মানুষ টাকা বিনিয়োগ করুক, বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকুক এবং বাংলাদেশেই বিনিয়োগ করুক। জি, লেখত ভাই এবং কুতুব ভাই, আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিজে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, দেখে শুনে বিনিয়োগ করুন। পুঁজিবাজার হয়তো সবাই যেটি বলছেন ঈদের পরে ভালো হবে, আমরাও আশা করছি সেটি ভালো হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।